পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অরূপা দি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন বললেন। হ্যাঁ দিদি, দায়িত্বটা পাবলিক হেলথ বলতে অনেকে ভাবে যে এটা বোধহয় হেলথ মানে মেডিসিনের কোনো ব্যাপার। এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। যেখানে জল নেই সেখানটা অনেক রকমভাবে টেস্ট করা হয়, যেসব আমাদের ইঞ্জিনিয়াররা আছেন। খাবার জলটা কতটা নিচেতে, সেখান থেকে সেই জলটাকে তুলে একটা রিজার্ভার করে সেখান থেকে জলটা প্রত্যেকটা বাড়িতে 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 সাপ্লাই করা হয়। এটা মূলত কাজটা, এটাই মূলত কাজটা। এটা শুধু বাড়িতে নয়, হসপিটাল, সব জায়গায়, সব অল জায়গায়, মানে যেখানে যেখানে ড্রিঙ্কিং ওয়াটার লাগে। আর এর পাশাপাশি আপনি সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, সেটা কতদিন ধরে করছেন? 4.5 বছর হলো। ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখছি কতজন মানে গরিব মানুষ প্রচুর সব এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে। হঠাৎ মনে হলো এরা কি খায়, তা আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি কি খাও, তোমরা কি করে খাও? তখন বলছে যে সকালে এক দিদিমণি খাবার দেয়, কলকাতা থেকে আসেন, আর আমরা রাতে বললো যে রাতে আমরা ভিক্ষাও পাই না বা কেউ কিছু খাবারও দেয় না, আমরা কোনো কাজও পাই না, কিছুই না। স্টেশনের ধারে কিছু লাইনের হোটেল থাকে, দেখি একটা হোটেল চলছে, ওই হোটেলের ছেলেটিকে ডাকলাম যে দাদা তুমি কি আজকে রাতে ওদেরকে একটুখানি মাছ ভাত খাওয়াতে পারবে? বললো কতজনের? আমরা যতজন আছে সেটা প্রায় 40 জন মতো। সেই দিন থেকে আমার শুরু হলো চলাটা, এবং ওরা একে একে বেড়ে গেল। ব্যান্ডেল স্টেশনটা একটা জাংশন, যেমন মগরা, আদি সপ্তগ্রাম ছোট স্টেশন, ওখানে পায় না। তো তখন সেই খাবার দাবারটা আমি রোজ নিলাম। দূরে কিছু ভদ্র ছেলেরা দাঁড়িয়ে থাকতো, তাদের মুখ থেকে বুঝতে পারতাম যে তাদেরকে একটা খাবার দিলে খুব ভালো হয়। তো আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কি কিছু খাবার দাবার নেবে? তোমরা কোনো লজ্জা পেও না, তোমরা তো আমাকে চেনো দিদি বলে, দিদির কাছে নিতে তো কোনো লজ্জা নেই। তখন বললো, দিদি আমাকে 3টে দেবেন, আমার বাড়িতে 3 জন আছে। আল্লাহ ঠিক আছে। তারপর থেকে ওরাও কিন্তু মানে ডেলি আমার হয়ে গেল, মানে দিনকে দিন 60, 70, 80 এরকম করে বেড়ে যেতে লাগলো। কিছু মগরার এনজিও লোকরা আসতে খবর পেয়েছে আমার ছবি টবি তুলতেছিলাম। আমার ছবি তুলবেন না, কারণ এই জিনিসটার ছবি তুললে অনেক পেপারে পড়েছি, অনেক ভদ্র ঘরে ছেলে মানুষরাও আছে যাদের চাকরি চলে গেছে প্রাইভেটে, তারা খাবার নিতে গভর্নমেন্টের কাছ থেকে লজ্জা পেত। মানে ওই ছবিটা উঠে যাচ্ছে, আমি খাবারটা নিচ্ছি, তো এই ছবিটা তুলবেন না। আমি কোনো মানে প্রচার করার জন্য করিনি, আমার এটা ভালো লাগছে ওদের পাশে দাঁড়াতে, সেটা করছি। আর পয়লা বৈশাখ, দুর্গা পুজো, এগুলো যতটা পারি তাদেরকে আমি সব জিনিসপত্র দেওয়ার চেষ্টা করি, এবং কতটা চিপে আমি কিনতে পারবো যাকে আমি সবাইকে আমি দিতে পারি, সেই জন্য বড় বাজারে গিয়ে আমি নিজে কেনা। তারপরে 12 মাস তো আর তারা তো পথে শোয়, নতুন দিলাম, হ্যাঁ তোমার নাইটিটা কি হলো? দিদি কে চুরি করে নিয়েছে, কারণ আমার আছে তো ওর নেই, ওর আছে তো আমার নেই, এই ওরটা নিয়ে নিচ্ছে বাইরে। তারপরে তাকে আবার সব সময় তো নতুন দিতে পারি না। কারুর কাছে আমি বলি যে তোমাদের কাছে কিছু পুরনো ভালো জামা কাপড় আছে, পুরনো দেবো? বললাম যেটা তোমাদের পুরনো না সেটা ওদের কাছে নতুন, সেগুলো আমি বয়ে বয়ে নিয়ে এসে তাদেরকে আমি দিই। ব্যান্ডেল স্টেশনে তো প্রচুর মানুষ রয়েছে, এরকম প্রচুর দিদি। খরচও আছে এতগুলো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে গেলে। সে ফান্ডটা কোত্থেকে পেতেন? আমার স্যালারি থেকে। আপনার পরিবারে কেউ নেই? 94-এ আমার হাজবেন্ড চলে গেছেন, তখন ছেলের বয়স ছিল 2 বছর 1 মাস। 17 ছেলে আছে? ছেলে আছে, ছেলের বিয়ে হয়েছে, ছেলে ব্যাঙ্গালোরে সার্ভিস করে। বাড়িতে একাই থাকি, এবং আমার বাবা মাও চলে গেছেন। আমার মামা মামিমা এসছেন আমার বাবা মায়ের পরই, মানে মানসিক শারীরিক সমস্ত কিছু দিকে সাপোর্ট দেওয়ার, যেটা আমার মেজো মামা মাইমা। নিজেদের ছেলে মেয়ে, নিজেদের পরিবার, নিজেদের ভালো মন্দ, নিজেদের আনন্দ, নিজেদের শখ, সবকিছু আমরা ভাবি। কিন্তু আজকে আপনি এতগুলো মানুষের কথা ভাবছেন, তাদেরকে আনন্দ দিচ্ছেন, নিজের সব স্বাদ আহ্লাদ ভুলে গিয়ে অন্য মানুষের স্বাদ আহ্লাদ নিয়ে ভাবছেন। ওই জন্যে এই মানুষদেরই আপনার ভালোবাসা পাচ্ছেন এবং তাদের অফুরন্ত আশীর্বাদ আপনি পাচ্ছেন। খুব ভালো লাগলো কথা বলে। আশা করি আপনার সাথে আবার আমার দেখা হবে। কাজটা যেন আমি মানে যতদিন আছে আমি করতে পারি, সেই আশীর্বাদ। একদম। যুবরানী ব্যানার্জি, নামটা তো দারুণ। কে দিয়েছে নাম? আমার ঠাকুমা রেখেছিলেন এই নামটা। তুমি কি একটাই নাতনি? আমার একটা ভাই আছে, ছোট ভাই। সে কি যুবরাজ? না সবাই বলছিল, বাট আমি বলেছি না, আমার ভাই এখন 11 বছর বয়স। তোমাকে সবাই যুবরানী বলে ডাকে না রানী বলে ডাকে? না আমাকে অ্যাকচুয়ালি ইউবি বলে ডাকে। ও বাহ, একটা তো মডার্ন ব্যাপার থাকতে হবে, যুবরানী থেকে ইউবি, এটা বেশ ভালো। আচ্ছা, এই লং টেনিসটার প্রতি তোমার ভালোবাসা কবে থেকে জন্মালো, কবে থেকে শুরু করলে? দিদি অ্যাকচুয়ালি
বেসিক্যালি আমি যখন স্কুলে ছিলাম এমনি পড়াশোনাতে একটু মনটা কমই থাকতো, প্লাস আমাদের যেমন লাঞ্চ ব্রেক থাকতো, তো আমার বন্ধুরা আর আমরা সবাই মিলে লন টেনিস খেলতাম লাঞ্চ ব্রেকে অনেকক্ষণ। ফ্যামিলিতে আমার বাবাও ফুটবলার ছিলেন, তো ওই স্পোর্টস ব্যাপারটা অলওয়েজ। স্পোর্টস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমার ভাই ক্রিকেটার। তোমার ভাই ক্রিকেটার? এবার বাড়ি গেছি, এবার বলেছি বাবা মাকে, আর আমি এতটাই দুষ্টু ছিলাম যে মা বাবা একটু শান্তি পেল যে এবার মেয়ে একটু বাড়ির বাইরে থাকবে, একটু মানে প্রবলেম একটু কম হবে। তারপর থেকে আমার এই টেনিস খেলা জার্নিটা স্টার্ট হয়। আর আমি আমার লাইফের প্রথম টুর্নামেন্টে আমি আন্ডার 10-এ যারা টপ প্লেয়াররা ছিল বেঙ্গলের তাদেরকে হারিয়ে আমি ফাইনালে উঠি। আর তখন 1 বছর আই থিঙ্ক হয়নি বা 1 বছর হবে, আমি জাস্ট স্টার্ট করেছি খেলা। তো কত বছর হয়ে গেল যুবরানী খেলছো? 16 ইয়ার্স চলছে। আমি স্টার্ট করেছিলাম 2008-এ। তার মাঝখানে অনেক টুর্নামেন্টস খেলেছি, জুনিয়র্স, উমেন্স। জুনিয়র্সে যেমন আন্ডার 14, 16 এগুলোতে গোল্ড, ন্যাশনালস, রানার আপ, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস করেছো সব? ইয়েস ম্যাম। একটা ম্যাচ তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা করে। আমি নিজে 3 ঘন্টা 4 ঘন্টা ম্যাচ খেলেছি এক টানে রোদের মধ্যে। দিল্লিতে 41 ডিগ্রিজ চলছে, ওর মধ্যে খেলে যাচ্ছি। এগুলোকে ওভারকাম করার জন্য আমরা যে প্র্যাকটিসটা করি, মানে দিনে 5 ঘন্টা 6 ঘন্টা, তো আমাকে অ্যাটলিস্ট 5 o'clock উঠতে হয়, বাই 5:30 আমি বেরিয়ে যাই। তো 6টা থেকে 7:30 অবধি রানিং হয়। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আমার আবার 3টে থেকে 6টা অবধি প্র্যাকটিস থাকে, মানে টেনিসের প্র্যাকটিস? ইয়েস ম্যাম। কিছুক্ষণ ব্রেক নিয়ে ওখানে শাওয়ার নিয়ে খেয়ে আমি ডাইরেক্ট জিম যাই। আবার জিম? ইয়েস ম্যাম। 7 to 8, 8:30 জিম করি, দিয়ে স্ট্রেট বাড়ি আসি, আবার সকালবেলা উঠি, আবার সেম রিপিট আমার দিনে। আর খাওয়া দাওয়া কি করো যুবরানী? এগস, ফিশ, চিকেন। যদি আমরা প্রপার ইনটেক না করি আমাদের খাটার জন্য ওই এনার্জিটা আমরা পাবোই না, স্ট্রেংথ আসবে না, স্ট্রেংথ একদম হবে না। তো পুরো ডেতেই যতবার খাচ্ছি তার মাঝখানে, তারপরে, তার আগে কিছু না কিছু খেতে থাকতেই হবে। তো টেনিসে একটা র্যাঙ্কিং হয়, প্লাস সব থেকে বেশি যেটা হয় যে টেনিসে সেটা তোমাকে অন্যান্য জায়গায় গিয়ে গিয়ে খেলতে হয়, সেটা তুমি করো? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করতে হয়, সামটাইমস অ্যাব্রড অলসো। আমাদের অফ সিজন বলে কিছু হয় না, যেমন ক্রিকেটে যেমন 1 মাস 2 মাস এরকম অফ, আমাদের টেনিসে সারা বছর চলে। সারা বছর। আর আমি যদি একটা জায়গায় গিয়ে খেলছি, বা আমি একটা জায়গায় গিয়ে খেলছি না, আমি টুর্নামেন্টটা অফ নিলাম, আমি এখানে থেকে আমি প্র্যাকটিস করছি, পুরো ওয়ার্ল্ডে টুর্নামেন্ট হচ্ছে আর বাকি প্লেয়াররা আমার থেকে এগিয়ে যাচ্ছে র্যাঙ্কিং ওয়াইজ, গেম ওয়াইজ। তো আমাকে সারাক্ষণই অন দ্য গো থাকতে হয়। এখন র্যাঙ্কিং কি যুবরানী তোমার? আমি বেঙ্গল নাম্বার 1 লাস্ট 7-8 ইয়ার্স ধরে। ওকে। অ্যান্ড আমি ইন্ডিয়াতে এখন টপ 10-এ আছি। ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ। এরপরে কি ভাবছো, কি প্ল্যান? আমি এখন তো ম্যাচেস খেলছি, খেলবো কন্টিনিউ যতটুকু করতে পারি। আর আমার এক্সট্রিম মানে লাস্ট গোল হচ্ছে সামহাউ ওয়্যার দ্য ইন্ডিয়ান জার্সি, সামহাউ। তো এটার জন্য যত পারছি আমি প্র্যাকটিস করে যাচ্ছি। হ্যাঁ, তোমার প্যাশন আছে, তোমার স্বপ্ন আছে, তুমি তোমার স্বপ্ন একদিন সফল করবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।